হুম আধুনিক যুগের যে কোনো একটা কর্পোরেট অফিস বা ধরুন লেখালেখির জায়গার কথা একবার কল্পনা করা যাক। মানে বিশাল বড় একটা ঘর, চারদিকে পিনপতন নিস্তব্ধতা, আর কেবল একটা না, খটখট শব্দ। একদম তাই, খটখট শব্দ। ঘরের ভেতরে সবাই হয়তো লেখক, সাংবাদিক বা ডেটা এন্ট্রি কর্মী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কারো হাতে কিন্তু কোনো কলম নেই। সবার সামনেই তো এই চৌকো আয়নার মতো কাঁচের পর্দা, আর তার নিচে একটা করে প্লাস্টিকের কিবোর্ড। ঠিক, বোতাম টিপলেই ম্যাজিকের মতো পর্দার ফুটে উঠছে একের পর এক অক্ষর। অথচ আমাদের বাংলায় একটা অত্যন্ত পুরনো আর ভীষণ জনপ্রিয় প্রবাদ আছে না? কালি কলম মন, লেখে তিনজন। খুব পরিচিত এবং গভীর একটা প্রবাদ। আজকের এই আধুনিক অফিসে ওই প্রবাদের মন হয়তো আছে, কালির ডিজিটাল রূপ হিসেবে পিক্সেলও আছে, কিন্তু আসল জিনিসটা কোথায়? কলম তো আজ পুরোপুরি উধাও। বিষয়টা সত্যিই খুব গভীরভাবে ভাবার মতো। আধুনিক প্রযুক্তির দাপটে আমাদের রোজকার জীবন থেকে অত্যন্ত নীরবে, সন্তর্পণে যে জিনিসটা হারিয়ে গেছে তা হলোই কলম। প্রাবন্ধিক শ্রীপান্থ তার অত্যন্ত জনপ্রিয় রচনা হারিয়ে যাওয়া কালি কলমের ঠিক এই সংকটটার কথাই তুলে ধরেছেন। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্য হলো একটা গল্প শোনা। আর গল্পটা নিশ্চয়ই খুব নস্টালজিক হতে চলেছে। একেবারেই। প্রাচীনকালের বাঁশের কঞ্চি বা নলখাগড়া থেকে শুরু করে আজকের সস্তা বলপেন বা ডিজিটাল কিবোর্ড পর্যন্ত মানুষের লেখার যে বিবর্তন, তার পেছনের রোমাঞ্চকর ইতিহাস, বিজ্ঞান আর আবেগের পুরো জার্নিটা আজ আমরা ভেঙে দেখার চেষ্টা করব। দারুণ। আর এই গল্পটার পড়তে পড়তে কিন্তু জড়িয়ে আছে এক অদ্ভুত নস্টালজিয়া। প্রাবন্ধিকের ছোটবেলার স্মৃতি দিয়ে যদি শুরু করি, আজ থেকে অন্তত 50-60 বছর আগের গ্রাম বাংলার চিত্র। হ্যাঁ, তখনকার দিনটা তো অন্যরকম ছিল। তখন কিন্তু এই ঝকঝকে পেন বা মসৃণ কাগজ কিছুই ছিল না। রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করা হতো। আর সেই কলম তৈরি করাটাও নাকি ছিল রীতিমতো নিখুঁত ইঞ্জিনিয়ারিং। নিখুঁত ইঞ্জিনিয়ারিংই বটে। কঞ্চির মুখটা শুধু ছুঁচলো করলেই হতো না। তাহলে আর কি করতে হতো? ব্লেড বা ছুরি দিয়ে মুখটা সামান্য চিরে দিতে হতো, যাতে কালি একবারে হুড়মুড় করে গড়িয়ে না পড়ে, বরং ধীরে ধীরে চুইয়ে চুইয়ে পড়ে। আর লেখার খাতা বলতে ছিল প্রকৃতির দান, কলাপাতা। ঠিক, কলাপাতা কেটে কাগজের মতো সাইজ করে তাতে স্কুলের হোম টাস্ক করা হতো। বাঁশের কঞ্চির কলম আর কলাপাতা দুটোই একেবারে প্রকৃতি থেকে সরাসরি নেওয়া। কিন্তু এখানে তো একটা অদ্ভুত সামাজিক রীতির কথাও আমি পড়েছি। মাস্টারমশাই হোম টাস্ক দেখার পর ওই কলাপাতাগুলো আড়াআড়িভাবে ছিঁড়ে ফেরত দিতেন, আর ছাত্ররা বাড়ি ফেরার পথে সেগুলো পুকুরের জলে বা ডোবায় ফেলে দিত। হ্যাঁ, এটা একটা রোজকার রুটিন ছিল ছাত্রদের। আরে দাঁড়ান, এত কষ্ট করে কলাপাতা কেটে বাঁশের কঞ্চির কলম দিয়ে হোম টাস্ক করার পর সেটা স্রেফ পুকুরে ফেলে দিত? এটা তো রীতিমতো পাগলামি মনে হচ্ছে। শুনতে পাগলামি লাগলেও এর পেছনে একটা বড় কারণ ছিল। এর পেছনে যুক্তিটা কি ছিল? পাতাগুলো তো শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবেও ব্যবহার করা যেত। এখানেই তখনকার দিনের সামাজিক মনস্তত্ত্বটা বুঝতে হবে। এর পেছনে কোনো বিজ্ঞান ছিল না, ছিল এক গভীর বিশ্বাস, বা বলতে পারেন কুসংস্কার। আচ্ছা, কলাপাতা যদি বাইরে বা রাস্তায় ফেলা হয় এবং কোনো গরু এসে তা খেয়ে নেয়, তবে তা ছিল চরম অমঙ্গলের লক্ষণ। গরুতে খেলে অমঙ্গল? হ্যাঁ, কারণ গরুকে অক্ষর খাওয়ানো মহাপাপ বলে মনে করা হতো। ও আচ্ছা। আজও তো অক্ষরজ্ঞানহীন মানুষকে আমরা কথার কথায় বলি ওর কাছে ক অক্ষর গোমাংস। সাধারণ একটা লেখার উপকরণের সঙ্গে তৎকালীন সমাজের ধর্ম বা বিশ্বাস কতটা গভীরভাবে জড়িয়েছিল ভাবলে অবাক লাগে। একদমই তাই। কিন্তু কলমের কথা তো জানলাম, কালিটা কোথা থেকে আসতো? তখন তো আর পাড়ার দোকানে কালির দোয়াত কিনতে পাওয়া যেত না। আমি যা শুনেছি, তখনকার দিনে কালি তৈরির প্রক্রিয়াটা আজকের দিনের মাস্টার শেফ প্রতিযোগিতার কোনো জটিল রেসিপির চেয়ে কম ছিল না। একেবারে নিখুঁত তুলনা দিয়েছেন। প্রাচীনকালে কালি তৈরির একটা অত্যন্ত বিখ্যাত এবং জটিল ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি? ছড়া কেটে বলা হতো তিল, ত্রিফলা, শিমুল ছালা, ছাগো দুগ্ধে করি মেলা, লোহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মশি। বাপরে, এত কিছু! হ্যাঁ, অর্থাৎ তিল, ত্রিফলা, শিমুল গাছের ছাল, ছাগলের দুধ, এই সব কিছু লোহায় ঘষে যে কালি তৈরি হতো তা অত্যন্ত টেকসই। দাবি করা হতো
ওই কালি দিয়ে লিখলে পাতা ছিঁড়ে যাবে, কিন্তু লেখা কখনো উঠবে না। কিন্তু মানে একটা সাধারণ গ্রামের স্কুলের ছেলের পক্ষে প্রতিদিন ছাগলের দুধ আর ত্রিফলা জোগাড় করে কালি বানানো তো অসম্ভব। তারা কি করত? তারা বেছে নিয়েছিল একটা নিখুঁত দেশি রসায়ন বা ঘরোয়া পদ্ধতি। সেকালে গ্রামে কাঠের উনুনে রান্না হতো। রান্নার পর কড়াইয়ের তলায় জমতো পুরো গাঢ় কালি। ঝুল আর কি। হ্যাঁ, লাউ পাতা দিয়ে ঘষে সেই কালি বা ঝুল তুলে পাথরের বাটিতে রাখা জলে গোলা হতো। যারা একটু বেশি ওস্তাদ বা পারফেকশনিস্ট, তারা ওই কালো জলের মধ্যে হরিতকি ঘষত। বাহ! কখনো আবার আতপ চাল ভেজে পুড়িয়ে বেটে মেশাতো। আর সবশেষে ঘটত সবচেয়ে নাটকীয় পর্যায়। নাটকীয় পর্যায় সেটা কি? একটা লোহার খুন্তির গোড়া আগুনে লাল টকটক করে পুড়িয়ে সেই জলের মধ্যে ছ্যাঁকা দেওয়া হতো। উফ, ভাবলেই তো শিহরণ জাগে। জল টকবক করে ফুটত, তারপর ঠান্ডা করে ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢাললেই তৈরি হোমমেড কালি। মানে রীতিমতো ল্যাবরেটরির কেমিক্যাল রিয়াকশন। কিন্তু এই গরম লোহার খুন্তি ছ্যাঁকা দেওয়ার পেছনের বিজ্ঞানটা কি? শুধু কি একটা নাটকীয়তা, নাকি এর কোনো বাস্তব কারণ ছিল? এর পেছনে খুব স্পষ্ট রাসায়নিক কারণ আছে। লোহা থেকে আয়রন অক্সাইড বেরোতো, যা ওই উদ্ভিজ্জ উপাদান এবং কার্বন বা ঝুল এর সঙ্গে বিক্রিয়া করে কালির স্থায়িত্ব বাড়িয়ে দিত। আচ্ছা। এছাড়া তীব্র তাপমাত্রার কারণে কালির মিশ্রণটা জীবাণুমুক্ত হতো এবং ভেতরের কণাগুলো আরও ভালোভাবে মিশে যেত। অসাধারণ। এই পুরো প্রক্রিয়ার মানে হলো লেখার উপকরণের সঙ্গে মানুষের এক গভীর আত্মিক সম্পর্ক তৈরি হওয়া। আজ আমরা দোকান থেকে রেডিমেড কলম কিনি, কালি ফুরোলে প্লাস্টিকের বডিটা শেপ ডাস্টবিনে ফেলে দিই। হ্যাঁ, ইউজ অ্যান্ড থ্রো। কিন্তু সেই যুগে কালি কলম ফেলে দেওয়ার বস্তু ছিল না। তা ছিল যত্ন, পরিশ্রম এবং একাগ্রতার ফসল। এই ব্যাপারটা সত্যি খুব ভাবায়। আচ্ছা, বাংলায় না হয় বাঁশ, কলাপাতা আর কাঠের উনুনের কালি ছিল, কিন্তু ধরুন বিশ্বের এমন সব জায়গা যেখানে এসবের নামগন্ধ নেই, যেমন ধরুন মরুভূমির দেশ, সেখানে মানুষ কি করত? তাদের তো মনের ভাব প্রকাশ করার বা লেখার তাগিদটা একই ছিল। খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। মানুষের এই লেখার তাগিদ বা আর্টসটাই আসলে প্রযুক্তির জন্ম দেয়। যদি আমরা পৃথিবীর বৃহত্তর ইতিহাসের দিকে তাকাই, দেখব প্রতিটি সভ্যতার কলম আসলে তাদের ভৌগোলিক পরিবেশের একটা বাই প্রোডাক্ট। মানে চারপাশের প্রকৃতি তাদের লেখার সরঞ্জাম জুগিয়েছে। একদম। প্রাচীন মিশরে নীল নদের তীরে নলখাগড়া সহজলভ্য ছিল, তাই মিশরীয়রা খাগড়া ভেঙে কলম বানালো। ফিনিশীয়রা আবার বন থেকে কুড়িয়ে নিত পশু বা পাখির হাড়। চীনারা চিরকাল তুলি দিয়ে লিখেছে। অর্থাৎ মানুষের মন যা বলতে চেয়েছে, চারপাশের প্রকৃতি তাকে সেই অনুযায়ী যন্ত্র জুগিয়েছে। আর রোমান সাম্রাজ্য, তাদের তো ধাতুর ব্যাপক ব্যবহার ছিল। তারা কি তখনও হাড় বা বাঁশ ব্যবহার করত? না না, রোমানরা ব্যবহার করত ব্রোঞ্জের তৈরি শলাকা, যার পোশাকি নাম ছিল স্টাইলাস। ধাতু দিয়ে তৈরি এই স্টাইলাস ছিল বেশ ভারী এবং অত্যন্ত ধারালো। একটা ধারালো ব্রোঞ্জের শলাকা, এটা তো কলমের চেয়ে মরণাস্ত্র বেশি মনে হচ্ছে। এবং আক্ষরিক অর্থেই তা মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। সত্যি? হ্যাঁ, ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় রোমান সম্রাট জুলিয়াস সিজারকে যখন কাসকা আঘাত করেছিলেন, তখন কিন্তু কোনো তলোয়ার বা গুপ্তি ব্যবহার করেননি। তাহলে কি দিয়ে আঘাত করেছিলেন? আঘাত করেছিলেন ওই ব্রোঞ্জের ধারালো কলম বা স্টাইলাস দিয়েই। অবিশ্বাস্য। মানে কলম কেবলই জ্ঞান বিতরণের বা সাহিত্য সৃষ্টির যন্ত্র নয়, প্রয়োজনে তা মানুষের প্রাণও নিতে পারে। ঠিক তাই। এই স্টাইলাসের যুগ পেরোনোর পর সম্ভবত পালকের কলমের যুগ এলো, তাই তো? যেটাকে আমরা কুইল বলি। হ্যাঁ, কুইল বা পালকের কলম। উইলিয়াম জোন্স বা কেরি সাহেবের পুরনো ছবিতে আমরা এই ধরনের পালকের কলম দেখেছি। খুব সুন্দর দেখতে হয় ওই কলমগুলো। দেখতে সুন্দর হলেও এই পালকের কলমের একটা বড় যান্ত্রিক সমস্যা ছিল। পালকের মুখ খুব তাড়াতাড়ি ভোঁতা হয়ে যেত। বারবার সেটাকে কেটে ছুচলো করতে হতো। ও আচ্ছা, বারবার শার্প করতে হতো। হ্যাঁ, এই সমস্যা সমাধানের জন্য সাহেবরা পেন্সিল শার্পনারের মতো একটা ছোট্ট যন্ত্র আবিষ্কার করেছিলেন। তাতে ব্লেড লাগানো থাকতো। পালক ঢুকিয়ে চাপ দিলেই নিখুঁত নিব তৈরি হয়ে বেরিয়ে আসতো। এই পালকের কলম বা কুইন নিয়েই তো একটা বিখ্যাত কটাক্ষ আছে। লর্ড কার্জন নাকি বাঙালি সাংবাদিকদের ব্যঙ্গ করে বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। হ্যাঁ, খুব অপমানজনক একটা মন্তব্য ছিল সেটা। তবে এই কুইল বা বাঁশের কলমের সবচেয়ে বিরক্তিকর দিকটা বোধহয় ছিল বারবার দোয়াতে চুবিয়ে লেখা। মানে ২-৩টে শব্দ লিখেই আবার কালির দোয়াতে কলম ঠেকাও। এই বিরক্তি থেকেই কি তাহলে ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের জন্ম? একদম ঠিক ধরেছেন। তবে ফাউন্টেন পেন আবিষ্কারের পেছনের গল্পটা রীতিমতো একটা হলিউড থ্রিলারের মতো।
হলিউড থ্রিলার কেন? কারণ এটা কেবল সাহিত্য চর্চার সুবিধার জন্য আবিষ্কার হয়নি, হয়েছিল পুরোপুরি ব্যবসার তাগিদে। লুইস অ্যাটসন ওয়াটারম্যান নামের এক আমেরিকান ব্যবসায়ী একবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। আচ্ছা। সব কথাবার্তা পাকা, দলিল প্রায় লেখা হয়ে গেছে, ঠিক এমন সময় হঠাৎ দোয়াতের কালি উপর হয়ে কাগজের উপর পড়ে গেল। গোটা চুক্তিপত্র নষ্ট। ইস, ওয়াটারম্যান নিশ্চয়ই মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। তারপর কি হলো? তিনি মরিয়া হয়ে ছুটলেন নতুন কালির সন্ধানে, কিন্তু কালি জোগাড় করে ফিরে এসে দেখেন সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ইতিমধ্যে অন্য এক তৎপর ব্যবসায়ী এসে ওই একই চুক্তিতে সই করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বাপ রে, মানে চোখের সামনে দিয়ে ডিলটা বেরিয়ে গেল? হ্যাঁ, ওয়াটারম্যানের হাতের মুঠো থেকে বিশাল বড় একটা ডিল বেরিয়ে গেল শুধু একটু কালির জন্য। রাগে, দুঃখে আর হতাশায় বিমর্ষ ওয়াটারম্যান সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন এর একটা বিহিত তাকে করতেই হবে। দোয়াত আর কলম আলাদা থাকার এই বিপদ তিনি আর মেনে নেবেন না। একদম। আর সেই জেদ থেকেই জন্ম নিল ফাউন্টেন পেন, যার পেটের ভেতরেই জমা থাকবে কালির সমুদ্র। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, কলমের পেটে কালির সমুদ্র ভরে রাখলেই তো হলো না, সেটা তো মাধ্যাকর্ষণের টানে হুড়মুড় করে নিব দিয়ে বেরিয়ে এসে পুরো কাগজ আবার ভাসিয়ে দিতে পারে। সেটাই তো আসল চ্যালেঞ্জ ছিল। আগেরবার দোয়াত উল্টে ছিল, এবার তো কলমটাই লিক করতে পারে। এই যান্ত্রিক সমস্যার সমাধান তিনি কিভাবে করলেন? এখানেই ওয়াটারম্যানের আসল জিনিয়াস লুকিয়ে আছে। তিনি কেবল কলমের ভেতর কালি ভরেননি, তিনি ব্যবহার করেছিলেন কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন। কৈশিক ক্রিয়া? সেটা কিভাবে কাজ করে কলনে? তিনি নিবের ঠিক পেছনে এমন একটা ফিড সিস্টেম তৈরি করেছিলেন যেখানে খুব সূক্ষ্ম খাঁজ কাটা ছিল। এর ফলে কালি মাধ্যাকর্ষণের টানে হুড়মুড় করে না পড়ে বাতাসের চাপের সঙ্গে একটা চমৎকার ভারসাম্য তৈরি করত। আচ্ছা। কলমের নিব যখন কাগজের সংস্পর্শে আসত, কেবল তখনই ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কালি চুইয়ে পড়ত। কি অসাধারণ একটা ইঞ্জিনিয়ারিং! অর্থাৎ ফাউন্টেন পেন আসলে সাহিত্যিকদের জন্য তৈরি হয়নি, তৈরি হয়েছিল আধুনিক ব্যবসাকে দ্রুততর এবং নিরাপদ করার জন্য। ঠিক বলেছেন। কিন্তু ধীরে ধীরে এই কলম সাধারণ মানুষের হাতেও তো পৌঁছালো। প্রাবন্ধিক তার প্রথম ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতার কথা লিখেছেন, তা আজকের দিনের মার্কেটিং স্ট্র্যাটেজিকেও হার মানাবে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরের কথা। প্রাবন্ধিক কলেজ স্ট্রিটের একটা নামী দোকানে গেছেন সস্তা কলম কিনতে। দোকানি তার পকেটের অবস্থা বুঝে একটা জাপানি পাইলট কলম বের করলেন, আর কলমের মজবুত গঠন প্রমাণ করার জন্য দোকানি যা করলেন তা সত্যি অভাবনীয়। আমি পড়ছিলাম সেটা। আজকের দিনে আমরা যেমন দামি স্মার্টফোন কিনে তার স্ক্রিন কতটা শক্ত তা বোঝাতে ড্রপ টেস্ট করি, ঠিক তেমন। হ্যাঁ, ঠিক সেরকম একটা ড্রপ টেস্ট। দোকানি খাপ খুলে ধা করে কলমটাকে ছুঁড়ে দিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা শক্ত কাঠের বোর্ডের ওপর, ঠিক যেন সার্কাসের খেলোয়াড়রা জ্যান্ত মানুষের দিকে লক্ষ্য করে ধারালো ছুরি ছুঁড়ছে। ভাবুন একবার দৃশ্যটা। ঘটনাটা প্রমাণ করে যে ফাউন্টেন পেন তখন কেবল লেখার যন্ত্র ছিল না, তা ছিল প্রযুক্তির এক নতুন চমক। কিন্তু ধীরে ধীরে এই কলম যন্ত্রের গণ্ডি পেরিয়ে পরিণত হল এক অদ্ভুত নেশায়, আভিজাত্যের প্রতীকে। কলম হয়ে উঠল স্টেটাস সিম্বল। ঠিক যেমন আজকাল লোকে লিমিটেড এডিশন ঘড়ি বা দামি গাড়ি কেনে। আমি তো শুনেছি বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সংগ্রহে ডজন দুয়েক ফাউন্টেন পেন ছিল। হ্যাঁ, আর আশ্চর্যের বিষয় হল তিনি এই নেশা পেয়েছিলেন স্বয়ং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। শরৎচন্দ্রের? বাহ! আসলে মাধ্যম যখন শিল্পের অংশ হয়ে ওঠে তখন তার রূপই বদলে যায়। ফাউন্টেন পেনের নিব নিয়ে কি পরিমাণ গবেষণা হয়েছিল তা ভাবলে অবাক হতে হয়। কি রকম গবেষণা? গরুর শিং বা কচ্ছপের খোল কেটে নিব তৈরি হতো, কারণ সাধারণ ধাতু তাড়াতাড়ি ভোঁতা হয়ে যেত। পরে সিংহের নিবের মুখে বসানো হলো হিরে, প্ল্যাটিনাম, সোনা দিয়ে মুড়ে ফাউন্টেন পেনকে করা হলো আরও দামি, আরও রাজকীয়। বিদেশি ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে তো দাবি করা হতো যে তাদের তহবিলে 700 রকমের নিব আছে। 700 রকমের নিব? এত আলাদা আলাদা নিব দিয়ে মানুষ কি করত? কারণ প্রতিটি মানুষের পেশা এবং লেখার ভঙ্গি আলাদা। মানে? যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার, যাদের খুব দ্রুত লিখতে হয়, তাদের জন্য আলাদা নিব। যারা গান চর্চা করেন বা মিউজিক্যাল নোটেশন লেখেন, তাদের জন্য আলাদা নিব। ও আচ্ছা। এমনকি যারা বাঁহাতে লেখেন, তাদের জন্য বিশেষ অ্যাঙ্গেলের নিব তৈরি হয়েছিল। অর্থাৎ যন্ত্রযুগ সমাজের প্রতিটি মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্তাকে সম্মান জানাচ্ছিল।
টাকার কুমিরদের খুশি করার জন্য ২৫০০ পাউন্ড দামের কলমও তৈরি হয়েছিল, যার সোনার অঙ্গ আর হীরের হৃদয়। বাপরে, ২৫০০ পাউন্ড! আর শুধু কলম নয়, দোয়াতের আভিজাত্যও তো কম ছিল না। কাঁচ, পোর্সেলিন, শ্বেতপাথর, জেড পাথর, পিতল, ভেড়ার শিং, কি দিয়ে যে দোয়াত তৈরি হতো না। গ্রামে বুড়ো বুড়িরা তো আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। আর এই হস্তাক্ষর বা ক্যালিগ্রাফির যুগটা সত্যি এক অন্য মাত্রা বহন করত। মুঘল দরবার থেকে শুরু করে বাংলার রাজা জমিদারদের কাছে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের প্রবল সম্মান ছিল। পুঁথির লেখকদের ক্ষেত্রে একটা সংস্কৃত শ্লোক খুব মানা হতো, সমানি সমশীর্ষানি কানানি বিরালানি চা, অর্থাৎ সব অক্ষর হবে সমান আকারের, প্রতিটি লাইনের শীর্ষদেশ হবে সুশৃঙ্খল, কোথাও ঘন কোথাও ফাঁকা, একেবারে মুক্তোর মতো হাতের লেখা। কিন্তু এই লিপিকুশলীদের আর্থিক অবস্থা কেমন ছিল? এত সুন্দর হাতের লেখার জন্য তারা নিশ্চয় প্রচুর পারিশ্রমিক পেতেন। সেটাই একটা বড় ট্র্যাজেডি। ১৮ শতকের একটা হিসেব থেকে জানা যায় ৪ খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক পেয়েছিলেন মাত্র নগদ ৭ টাকা, কিছু কাপড় আর মিঠাই। মাত্র ৭ টাকা? হ্যাঁ, রোজগারের সামান্য হলেও নিজের শিল্পের প্রতি, ওই অক্ষরের প্রতি তাদের যে প্রবল গর্ব এবং একাগ্রতা ছিল, তাই পারিশ্রমিকের অঙ্ক দিয়ে মাপা যাবে না। আর শিল্পীর মনের ওপরে কলম এবং কাগজের ঘর্ষণের যে কি গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল, তার সবচেয়ে বড় উদাহরণ তো স্বয়ং সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ঠিক বলেছেন। সত্যজিৎ রায়ের লিপি শিল্প বা ক্যালিগ্রাফির উশলতার কথা তো সারা বিশ্ব জানে। আর রবীন্দ্রনাথ, তিনি যে জীবনের শেষ পর্বে এসে একজন অসাধারণ চিত্রশিল্পী হিসাবে বিশ্বজুড়ে সম্মানিত হলেন, তার শুরুটা তো হয়েছিল তার ওই হাতে লেখা পাণ্ডুলিপির পাতাতেই। এই জায়গাটা অত্যন্ত গভীর দর্শনের। লেখার মাধ্যম কিভাবে একজন শিল্পীর চিন্তাধারাকে প্রভাবিত করে, রবীন্দ্রনাথ তার শ্রেষ্ঠ প্রমাণ। কলম যখন কাগজের ওপর আঁচড় কাটে, তখন ভুল বা কাটাকুটিগুলোও এক ধরনের শিল্পের জন্ম দেয়। মানে ওই যে তিনি শব্দ কেটে দিয়ে নকশা করতেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ যখন কোনো শব্দ কেটে দিতেন, তখন সেই কাটাকুটির ওপর কলম বুলিয়ে তিনি এক অদ্ভুত সাদা-কালো রূপরেখা তৈরি করতেন, যা ধীরে ধীরে ছবিতে পরিণত হতো। অদ্ভুত সব জন্তু জানোয়ার বা মুখের আদল তৈরি হতো। আর আধুনিক ডিজিটাল কিবোর্ডে আমরা যখন ব্যাকস্পেস চেপে ভুল মুছে ফেলি, তখন ভুলের কোনো অস্তিত্বই থাকে না, তা চিরতরে হারিয়ে যায়। সেখানে এই মনস্তাত্ত্বিক গভীরতা বা ভুলের ভেতর থেকে শিল্পের স্বতঃস্ফূর্ততা তৈরি হওয়ার কোনো সুযোগই নেই। একদম খাঁটি কথা। তাহলে এই এত দীর্ঘ যাত্রার পর আজ আমরা কোথায় এসে দাঁড়ালাম? বাঁশের কঞ্চির সংগ্রাম, কাঠপোড়া কালির রসায়ন, ফাউন্টেন পেনের আভিজাত্য, রবীন্দ্রনাথের পাণ্ডুলিপির শিল্প, সবকিছু পার হয়ে আজ কলমের অবস্থা কি? খুবই করুণ অবস্থা। আজ তো পকেটে পকেটে ডট পেন বা বল পেন ৫ টাকা বা ১০ টাকায় পাওয়া যায়। অবশ্যই এমন তলানিতে ঠেকেছে যে শোনা যায় পকেটমাররাও আজ আর কলম চুরি করে না। তাদের কাছে কলম আজ অস্পৃশ্য এবং মূল্যহীন। আর শুধু সাধারণ মানুষ নয়, সাহিত্যিকরাও ধীরে ধীরে কলম ছেড়ে কিবোর্ডের দিকে ঝুঁকেছেন অনেক আগেই। প্রথিতযশা লেখক অন্নদাস শঙ্কর রায় তার শেষের দিকের লেখাগুলো টাইপরাইটারেই লিখেছেন। সুভাষ মুখোপাধ্যায়ও তো তাই। হ্যাঁ, কবি সুভাষ মুখোপাধ্যায়ও জীবনের শেষ দিকে কলম ছেড়ে টাইপরাইটার বেছে নিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র যেমন একসময় আফসোসের সুরে লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, তেমনি আজ হয়তো বলার সময় এসেছে, কলম তোমার দিন ফুরাইয়াছে। সত্যি, কিবোর্ডের যান্ত্রিক খটখট শব্দ যেন কাগজের ওপর কলমের সেই নিঃশব্দ আচরকে চিরতরে জাদুঘরে পাঠাতে প্রতিজ্ঞাবদ্ধ। সত্যি একসময়ের সেই রাজকীয় আত্মার আজ কি করুণ পরিণতি। ফরাসি এক কবির মতো এই প্রবন্ধের লেখকও যেন অত্যন্ত অসহায়ভাবে বলপেন বা ডিজিটাল যুগের কাছে আত্মসমর্পণ করে বলছেন, তুমি সবল, আমি দুর্বল। যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা, তবে তাই হোক। ধরে নাও আমি মৃত। তবে এই কলম যে শুধু রূপকার্থে মৃত তা নয়। এই প্রবন্ধের একেবারে শেষে একটা অত্যন্ত মর্মান্তিক এবং আক্ষরিক মৃত্যুর কাহিনী লুকিয়ে আছে। আক্ষরিক মৃত্যু কলমের কারণে? হ্যাঁ, বিখ্যাত বাঙালি লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যিনি ডমরুধর ও কঙ্কাবতীর মতো অসাধারণ সব রচনার স্রষ্টা, তার মৃত্যু হয়েছিল অত্যন্ত অদ্ভুত এবং বেদনার্থক এক দুর্ঘটনায়। কি হয়েছিল? তিনি তার নিজের হাতের কলম অসাবধানতাবশত বুকে ফুটিয়ে ফেলেন এবং সেই আঘাতেই তার মৃত্যু ঘটে। বাপরে, এটা শোনার পর গায়ের কাঁটা দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর এক বৈপরীত্য। সত্যিই তাই।
যে কলম একজন লেখককে তার সৃষ্টির মাধ্যমে যুগের পর যুগ অমর করে রাখে, সেই কলমই আবার আক্ষরিক অর্থে তার প্রাণ কেড়ে নিল। সিজারের সেই স্টাইলাসের মতো আধুনিক কালের কলমও খুনি হয়ে উঠল। কাঠপোড়া কালি থেকে শুরু করে ডিজিটাল কিবোর্ডের কাছে কলমের এই যে আত্মসমর্পণ, এটা তো শুধু প্রযুক্তির পরিবর্তনের গল্প নয়, এটা মানুষের আবেগের এক অদ্ভুত দ্বন্দ্বের গল্প। ঠিক তাই। বাঁশের কঞ্চির সেই নিখুঁত কাটা থেকে শুরু করে ফাউন্টেন পেনের ৭০০ রকমের নিব, সবকিছুর পেছনেই ছিল একটা নিজস্ব মানবিক স্পর্শ। হাতে লেখার সময় প্রতিটি মানুষের হস্তাক্ষর আলাদা হয়। কারোর লেখা গোলগাল, কারো টানা টানা, কারো বা একটু বাঁকা। হ্যাঁ, আমার যেমন টানা হাতের লেখা। এই তো, এই হাতের লেখার মধ্যে লুকিয়ে থাকে মানুষের নিজস্ব ব্যক্তিত্ব, তার রাগ, তার আনন্দ, তার তাড়াহুড়ো কিংবা তার স্থিরতা। একটা কাগজ দেখলেই বোঝা যেত মানুষটা কোন মানসিক অবস্থায় লেখাটা লিখেছে। আর ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনার সবচেয়ে গভীর এবং চূড়ান্ত প্রশ্নটা উঠে আসে। আজ যখন আমরা সবাই ডিজিটাল পর্দায়, কম্পিউটারের বা মোবাইলের কিবোর্ডে একই ফন্টে একই মাপের অক্ষরে টাইপ করি, তখন কি লেখার শরীর থেকে মানুষের সেই নিজস্ব ব্যক্তিসত্তার ছাপ চিরতরে মুছে যায় না? এটা খুব দামি একটা প্রশ্ন। এই চমৎকার প্রবাদটা দিয়ে আমরা আজকের এই আলোচনা শুরু করেছিলাম। কালি, কলম, মন, লেখে তিনজন। সেই মন কি কম্পিউটারের যন্ত্রযুগে এই সমান্তরাল এবং নিখুঁত অক্ষরের ভিড়ে এসে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলছে? কিবোর্ডের প্রতিটি বোতাম চাপার সঙ্গে সঙ্গে শুধু কি নিখুঁত অক্ষরই ফুটে উঠছে, নাকি যান্ত্রিকতার আড়ালে হারিয়ে যাচ্ছে মানুষের সেই নিজস্ব মন এবং আবেগ? এই প্রশ্নটা আজ এক গভীর শূন্যতা তৈরি করে, যার উত্তর হয়তো আগামী প্রযুক্তি চালিত দিনগুলোতেই লুকিয়ে আছে। আমাদের শ্রোতারা নিজেদের মতো করে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবতে পারেন। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানে শেষ করছি।